ওয়েলকাম স্টুডেন্টস। তো আজকে আমরা পড়ব মলিকুলার অরবিটাল থিওরি। তো মলিকুলার অরবিটাল থিওরি মুলিকান নামক একজন বিজ্ঞানী এই তত্ত্বটা দিয়েছিল, এবং এই তত্ত্বটা বেসিক্যালি পারমাণবিক কক্ষের রৈখিক সমন্বয় অর্থাৎ লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস LCAO মেথড হিসেবে আমরা পড়ব মলিকুলার অরবিটাল থিওরি, MOT মলিকুলার অরবিটাল থিওরি। এই মলিকুলার অরবিটাল থিওরিতে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বিভিন্ন অরবিটালের ওভারল্যাপ, 1s এর সঙ্গে 1s, মানে একটি এলিমেন্টের 1s অরবিটালের সঙ্গে আরেকটি এলিমেন্টের 1s অরবিটালের ওভারল্যাপ, এগুলো আমরা পড়ব। আচ্ছা, এর কতগুলো রুলস আছে। একাধিক পরমাণু পরস্পর যুক্ত হয়ে অণু গঠন করলে পারমাণবিক কক্ষের অস্তিত্ব লোপ পেয়ে নতুন ধরনের ইলেকট্রনীয় কক্ষের সৃষ্টি হয়, তাকে আণবিক কক্ষক বলবো। মানে একাধিক অরবিটালের ওভারল্যাপ হবে। সমশক্তি বিশিষ্ট পারমাণবিক কক্ষগুলোর মিলনের হবে, মানে 1s অরবিটালের সঙ্গে 1s অরবিটালেরই ওভারল্যাপ হবে। 1s এর সঙ্গে কখনোই 2s অরবিটালের ওভারল্যাপ হবে না। n সংখ্যক পারমাণবিক কক্ষের মিলনে সর্বদা n সংখ্যক আণবিক কক্ষ গঠিত হবে। মানে দুটো পারমাণবিক কক্ষক, মানে একটা 1s এর সঙ্গে আরেকটা 1s এর অরবিটালের যখন মিলন হবে তখন দুটো আণবিক কক্ষই আমরা পাবো। মানে n সংখ্যক পারমাণবিক কক্ষকের মিলনে সর্বদা আমরা n সংখ্যক আণবিক কক্ষক পাবো। পারমাণবিক কক্ষক কোনগুলো? S, P, D, F। আর আণবিক কক্ষক কোনগুলো? এদের ওভারল্যাপের ফলে যেগুলো তৈরি হবে সেগুলো হচ্ছে আণবিক কক্ষক। আচ্ছা, এদের একটি শক্তিমাত্রা বন্ধন গঠনে অংশগ্রহণ করা পারমাণবিক কক্ষকগুলি থেকে কম এবং অন্যটি শক্তিমাত্রা বেশি হবে। ঠিক আছে, এর মানেটা হচ্ছে গিয়ে এদের একটি শক্তিমাত্রা বন্ধন গঠনে অংশগ্রহণকারী পারমাণবিক কক্ষকগুলি থেকে কম হবে। মানে একটা শক্তিমাত্রা পারমাণবিক কক্ষক থেকে কম হবে এবং অন্য একটা শক্তিমাত্রা পারমাণবিক কক্ষক থেকে বেশি হবে। আচ্ছা, যে আণবিক কক্ষগুলো কম শক্তি হবে সেগুলো অধিক স্থায়িত্ব হবে, মানে যার এনার্জি কম তার স্টেবিলিটি বেশি। কাদের ক্ষেত্রে হবে? বন্ডিং মলিকুলার অরবিটাল। যেগুলো বন্ডিং মলিকুলার অরবিটাল সেগুলো শক্তিটা কম হবে এবং অধিক তার স্থায়িত্ব হবে। আর অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালগুলোর বেশি শক্তি হবে, তার ফলে স্থায়িত্ব কম হবে। এই অর্থাৎ স্থায়িত্ব কম থাকায় এদের কি স্টেবিলিটিটা কম, কিন্তু এনার্জি বেশি, কিন্তু স্থায়িত্ব কম। আচ্ছা, আণবিক কক্ষক যে তত্ত্বগুলো আছে সেগুলো হুন্ডের সূত্র মেনে চলবে। হুন্ডের সূত্র কি? হুন্ডের সূত্রে বলেছিল যে প্রতিটি ঘরে একটি একটি করে ইলেকট্রন সমঘূর্ণ সম্পর্ক ইলেকট্রন বসার পরে তারপরে আবার ইলেকট্রন ঢুকবে। মানে সাপোজ ধরো কোনো একটা 2p অরবিটাল আছে, 2p অরবিটালের মধ্যে তিনটে, ধরো 2pতে 4টি ইলেকট্রন আছে, তো কি হবে? 1 2 3, তারপরে এখানে 4 হবে। মানে প্রত্যেকটা ঘরে একটি করে ঢুকবে, তারপরে আবার একটা ঘর পূর্ণ হবে। এবং পাউলির নীতিও এখানে প্রযোজ্য, মানে 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো 1 হবে না। পাউলি যে নীতিটি বলেছিল সেটাও কিন্তু আণবিক কক্ষের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আচ্ছা, পারমাণবিক কক্ষক দুটির রৈখিক সমন্বয় সাধনের ফলে উৎপন্ন কক্ষক দুটির তরঙ্গ আমি ধরলাম হচ্ছে সাই বি আর সাই এ। এগুলো হচ্ছে বন্ডিং এর ক্ষেত্রে সাই বি আর অ্যান্টি বন্ডিং এর ক্ষেত্রে সাই এ। বন্ডিং কখন হবে? যখন দুখানা অরবিটালের মধ্যে সংযোগ স্থাপন হবে, মানে একসঙ্গে আরেকটা অ্যাড হবে। আর অ্যান্টি বন্ডিং কখন হবে? যখন দুটো অরবিটালের মধ্যে বিয়োগফল হবে। যেমন আমি এখানে দেখেছি একটা তরঙ্গ নিয়েছি, আমরা সাইটাকে তরঙ্গ আকারে ধরেছি। দেখো এই দুটো তরঙ্গ আছে যাদের চার্জটা, যাদের মোমেন্টগুলো একই দিকে আছে। দেখো এটা উপরের দিকে, এটা উপরের দিকে। তাদের যখন সমষ্টি হচ্ছে দেখো তরঙ্গটা বেড়ে গেল, মানে এইটা আর এটা অ্যাড হয়ে তরঙ্গটা বেড়ে গেছে। কিন্তু তুমি যখন অ্যান্টি বন্ডিং মানে অন্তর বার করবে, এটা সমষ্টি বার করলে যেহেতু দুটোর মোমেন্ট একদিকে আছে দেখো, কিন্তু তুমি যখন অ্যান্টি বন্ডিং করছো দেখো একটার মোমেন্ট এদিকে, একটার মোমেন্ট এদিকে, মানে এটার অন্তর করছো, তখন দেখো এটা থেকে এটা কমে গিয়ে দেখো এদের যে তরঙ্গর যে রেঞ্জটা সেটা কমে গেল। এখানে যেমন সমষ্টি ছিল বেড়ে গেল, কিন্তু যখন আমরা অন্তর করব মানে অ্যান্টি বন্ডিং, এটা আমরা যখন অ্যান্টি বন্ডিং এ যাব, অ্যান্টি বন্ডিং যখন করব অ্যান্টি বন্ডিং এর ক্ষেত্রে, তখন কিন্তু এটা বিয়োগ কমে যাবে। আমরা এখানে বিভিন্ন অরবিটালগুলোর ওভারল্যাপ করছি। দেখো এস অরবিটাল হচ্ছে পুরো গোল হয়। এস অরবিটালগুলো আমরা 2s অরবিটাল ধরেছি দুটো, তো এদের মধ্যে এটাও প্লাস আছে এটাও প্লাস আছে, আমরা সমষ্টি করছি মানে বন্ডিং করছি। তাহলে বন্ডিং এর ক্ষেত্রে দেখো একটার মধ্যে ওভারল্যাপ হয়ে গেল এবং দুটো নিউক্লিয়াস ঢুকে গেল এবং চার্জটা প্লাসই আছে, এটা বন্ডিং হলো। তো যখন বন্ডিং হবে, যখন দেখো এস অরবিটালের তো মুখোমুখি ওভারল্যাপ হয়, এস অরবিটালের তো একটাই ওভারল্যাপ হবে মুখোমুখি, সেটাকে আমরা মুখোমুখি যে ওভারল্যাপগুলো হয় সেগুলোকে আমরা কি বলবো? সিগমা বন্ড। আর পাশাপাশি যে ওভারল্যাপগুলো হয় সেগুলোকে আমরা কি বলবো? পাই বন্ড। তাহলে দেখো এস অরবিটালের তো মুখোমুখি হয়, তাহলে এটা কি হবে? সিগমা 2s বন্ডিং হয়েছে। আবার দেখো যদি একটা প্লাস একটা মাইনাস হয় তখন কি হবে? তাদের মধ্যে ওভারল্যাপ হবে না, তাদের মধ্যে মাঝখানে একটা পার্টিশন চলে আসবে। এটাকে বলা হয় নিষ্পন্দ বিন্দু বা নোডাল প্লেন।
নোডাল প্লেন কি? যেখানে ইলেকট্রন ডেনসিটি কম। নোডাল প্লেন কি? ইলেকট্রন ডেনসিটি কম হবে, ইলেকট্রন ঘনত্ব কম হবে। মানে এই জায়গাটায় কোনো ইলেকট্রন থাকবে না। যখন একটা পজিটিভ একটা নেগেটিভ থাকবে তখন তারা আর ওভারল্যাপ করবে না। এই যে ওভারল্যাপ করলো না মানে কি? এটা বিয়োগ হয়ে গেল, পার্থক্য সমান নয়। এটা কি হবে? অ্যান্টি বন্ডিং। এটা কি হবে? সিগমা 2s স্টার। তো বন্ডিং এর ক্ষেত্রে আমরা শুধু সিগমা 2s করবো, যখন আমরা অ্যান্টি বন্ডিং করবো তখন একটা স্টার চলে আসবে। সিম্পল ব্যাপার। আচ্ছা, এবার দেখো আমরা যদি পি জেড মানে পি এর অরবিটাল গুলো দেখি, পি কেমন দেখতে? ডাম্বেল, এগুলো ডাম্বেল, পি অরবিটাল ডাম্বেলের মতো দেখতে। দেখো আমি একটা পি অরবিটাল নিয়েছি 2p জেড, আর একটা অরবিটাল নিয়েছি 2p জেড। দেখো এদিকেও প্লাস এদিকেও প্লাস, তাহলে দুটোই সেম। তাহলে কি হবে? দেখো এই প্লাসের মধ্যে ওভারল্যাপ করে গেল, আর এদিকে মাইনাসটা রয়েছে এই দুটো। তাহলে এটা কি হবে? যেহেতু এটা মুখোমুখি ওভারল্যাপ করেছে, হেড অন ওভারল্যাপ, এগুলোকে কি বলে? হেড অন ওভারল্যাপ। হেড অন ওভারল্যাপ হচ্ছে এগুলো সব হেড অন ওভারল্যাপ। হেড অন ওভারল্যাপে কি হবে? সিগমা বন্ড ক্রিয়েট করবে। হ্যাঁ, আর এটা যেহেতু বন্ডিং হয়েছে মানে প্লাস প্লাস মিলেছে, তাহলে কি হবে? সিগমা 2p জেড। এবার দেখো এদিকে প্লাস আছে এদিকে মাইনাস আছে, ঠিক আছে? 2p জেড অরবিটাল সেম, তাহলে কি হবে? এবার ওভারল্যাপ করবে না। দেখো একটা পার্টিশন চলে আসলো, সেটাকে কি বলবো? নোডাল প্লেন, এবং তারা পরস্পর থেকে দূরে সরে গেল, ঠিক আছে? এটা নিষ্পন্দ তল। এবার দেখো আমি দুটো 2px অরবিটাল ধরেছি এইভাবে, একইভাবে এদিকে প্লাস এদিকে প্লাস। এবার দেখো এবার এটা পাশাপাশি ওভারল্যাপ করছে, এটাকে বলে কি? সাইড ওভারল্যাপ। এটাকে বলে সাইড ওভারল্যাপ, সাইড ওভারল্যাপ বলে এটাকে, সাইড ওভারল্যাপ। তো দেখো এই প্লাসের সঙ্গে এই প্লাসের ওভারল্যাপ হয়ে কি হবে? উপরেরটা প্লাস হয়ে গেল আর নিচেরটাও দুটো মাইনাস হয়ে গেল, কিন্তু প্লাস মাইনাস তো মিলবে না, তাই মাঝখানে একটা পার্টিশন চলে আসলো। এটা কি? নোডাল প্লেন হবে এখানে। এটা কি হবে? পাই। যেহেতু পাশাপাশি যে ওভারল্যাপ হয়, সাইড ওভারল্যাপে কি তৈরি হয়? পাই বন্ড। তাহলে এটা কোন অরবিটাল ছিল? এক্স। তাহলে কি হবে? পাই 2px। যেহেতু প্লাস প্লাস মাইনাস মাইনাসে হচ্ছে, তাই এটা কি? বন্ডিং হবে, তাই এখানে স্টার নেই কোনো, তাই পাই 2px হয়ে গেল এটা। একইভাবে দেখো এখানে আমার প্লাস আছে, এখানে সেই সেম অরবিটাল 2px, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে। এবার তো ওভারল্যাপ করবে না, তাহলে কি হবে? পরস্পর থেকে দূরে সরে যাবে। দেখো এটা দূরে সরে গেল, এটা সরে গেল, এটা। এবং যেহেতু এটা প্লাসের সঙ্গে মাইনাস আছে, তাহলে এটা কি হবে? অ্যান্টি বন্ডিং হবে, তাই কি হবে? পাই 2px স্টার। মাঝখানে নিষ্পন্দ তল আছে। আচ্ছা, দেখো আরেকটাও আমি দেখিয়েছি, এটা হচ্ছে 2py যদি অরবিটাল হতো তাহলে প্লাস প্লাসের সঙ্গে মিলে উপরে প্লাস হয়ে যেত, মাইনাস মাইনাসের সঙ্গে মিশে উপরে নিচে মাইনাস হয়ে যেত, সমষ্টিগত। তাহলে কি হতো? এটাও কি হবে? পাই 2py। যেহেতু এটা y আছে 2py অরবিটাল, যেহেতু বন্ডিং হয়েছে, এখানে কি হয়েছে? বন্ডিং হয়েছে। সিম্পল ব্যাপার, এখানে বন্ডিং ক্রিয়েট হয়েছে, তাহলে বন্ডিং ক্রিয়েট হলে কি হবে? পাই 2py। স্টার তো থাকবে না, আর দেখো এখানে প্লাস মাইনাস মাইনাস প্লাস, তাহলে কি হবে? পার্থক্য হচ্ছে, তাহলে এখানে কি হবে? পাই 2py স্টার, মাঝখানে নিষ্পন্ন তল চলে আসছে। সিম্পল ব্যাপার। তাহলে একটা জিনিস মাথায় রাখবে, যদি প্লাস আর প্লাস হেড অন ওভারল্যাপ হয়, হেড অন ওভারল্যাপ হয়, তাহলে কি হবে? সিগমা বন্ড ক্রিয়েট করবে। আর যদি প্লাস আর প্লাস সাইড ওভারল্যাপ হয়, তাহলে কি বন্ড করবে? পাই। এবার যদি প্লাসের সঙ্গে প্লাস হয় তাহলে বন্ডিং, যদি প্লাসের সঙ্গে মাইনাস হয় তাহলে অ্যান্টি বন্ডিং, মানে স্টার চলে আসবে। যদি প্লাসের সঙ্গে প্লাস হয় তাহলে পাই চলে আসবে, আর যদি প্লাসের সঙ্গে মাইনাস হয় তাহলে পাই স্টার চলে আসবে। সিম্পল। আচ্ছা, এবার দেখো কতগুলো এলিমেন্টস আছে, ডায়াটমিক এলিমেন্ট। দেখো এখানে আছে লিথিয়াম 2, বেরিলিয়াম 2, বোরন 2, C2, N2। তুমি দেখো লিথিয়ামের কটা ইলেকট্রন? 3টে, তাহলে এখানে কটা আছে? 6টা। বেরিলিয়ামের কটা? 4টে, এখানে কটা আছে? 8টা। বোরনের 5টা, এখানে কটা আছে? 10টা। দুটো দুটো করে আছে। কার্বনের 6টা, এখানে কটা? 12টা। নাইট্রোজেনের কটা? 7টা, এখানে কটা? 14টা আছে। তো এখানে প্রথম 10টি আণবিক কক্ষকের শক্তিমাত্রার ক্রম দেওয়া আছে। আণবিক কক্ষক মানে ওগুলো যেগুলো একটার সঙ্গে আরেকটা, মানে পারমাণবিক কক্ষের মিলনে যেগুলো তৈরি হয়েছে, 10খানা দেওয়া আছে। 1 2 3 4 5 6 7 8 9 10। প্রথম 10টার শক্তির ক্রম দেওয়া হয়েছে। প্রথমে সিগমা 1s, তারপরে সিগমা 1s স্টার, তারপরে সিগমা 2s, তারপরে সিগমা 2s স্টার, তারপরে পাই 2px, পাই 2py, তারপরে সিগমা 2pz, তারপরে এই দুটোর অ্যান্টি। দেখো একবার বন্ডিং হচ্ছে, একবার অ্যান্টি বন্ডিং। তাহলে প্রথমে কি ফর্ম করছে? বন্ডিং, তারপরে অ্যান্টি বন্ডিং। স্টার মানে অ্যান্টি বন্ডিং। দেখো আবার বন্ডিং, আবার অ্যান্টি বন্ডিং, আবার বন্ডিং। যেহেতু এবার এই দেখো আমার পি অরবিটালে কটা থাকে মান? পি অরবিটালে 3টে মান থাকে। পি অরবিটালে কি থাকে? 3টে মান, একটা px, একটা py, একটা pz। তাহলে দুটো অরবিটাল দেখো px আর py সাইড ওভারল্যাপ করেছে, তাই পাই বন্ড ক্রিয়েট করেছে। আর একটা পি অরবিটাল দেখো কি করেছে? হেড অন ওভারল্যাপ করেছে, তাই সিগমা বন্ড করেছে। তো পাই 2px আর পাই 2py টাকে আমরা সাইড অন ওভারল্যাপ করেছি, সাইড, ওই জন্য পাই এসছে। আর এটা কি? হেড অন ওভারল্যাপ। তাহলে এটার বন্ডিং, তারপরে এটার বন্ডিং, তারপরে আবার এটার অ্যান্টি বন্ডিং, তারপরে আবার এটার অ্যান্টি বন্ডিং। এটা কতটা ইলেকট্রন পর্যন্ত? 14টা ইলেকট্রন। দেখো নাইট্রোজেনের রেঞ্জ কটা? 14টা ইলেকট্রন। তাহলে 14টা ইলেকট্রনের এনার্জি ডিস্ট্রিবিউশন এখানে দেওয়া আছে, মানে ক্রম অনুসারে দেওয়া আছে। ওকে,
একইভাবে 14টার বেশি যখন শুরু হবে, দেখো O2 মানে কটা আছে, 8টা 2 16টা, এটা কটা 18টা, এটা 20টা। এদের আয়নগুলোর ক্ষেত্রে 10টি আণবিক কক্ষক দেওয়া আছে। এখানে সবই সেম থাকবে, এটার সঙ্গে এটা সেম থাকবে, শুধু এই জায়গাটা ডিফারেন্ট হবে। শুধু এই জায়গাটা একটা ডিফারেন্স চলে আসবে, খুব ভালো করে দেখো, শুধু এই জায়গাটা ডিফারেন্ট আসবে, যে পাই সিগমা 1 এ স্টার, সিগমা 2 এ সিগমা 2 এ স্টার, ঠিক এই জায়গাটা থাকবে হচ্ছে সিগমা 2pz। এই জায়গাটা সিগমা 2pz থাকবে। তারপরে আবার পাই 2px, পাই 2py, তারপরে আবার পাই 2px স্টার, পাই 2py স্টার, তারপরে আবার সিগমা 2pz। দেখো এইখানে সিগমা স্টার 2s এর পরে ছিল এইটা, বাট এই ক্ষেত্রে যখন 14টার বেশি ইলেকট্রন হবে তখন সিগমা স্টার 2s এর পরে থাকবে এই অরবিটালটা, মানে সিগমা 2pz এর বন্ডিংটা থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে মোর দ্যান 14 ইলেকট্রন। আচ্ছা, আমরা এই যে 14টা ইলেকট্রন পড়লাম, প্রথমে সিগমা 1s ছিল, তারপরে সিগমা 1s স্টার, সিগমা 2s, সিগমা 2s স্টার, তারপরে পাই 2px, পাই 2py, তারপরে সিগমা 2pz। তার যে অরবিটাল পিকচার সেটা হচ্ছে এরকম, অরবিটাল পিকচারটা হচ্ছে ঠিক এরকম, দেখে নাও। তার অরবিটাল পিকচারটা ঠিক এরকম, দেখো প্রথমে একটা 1s এর সঙ্গে আরেকটা 1s এর ওভারল্যাপ হয়ে কি করলো, সিগমা 1s সিগমা 2s স্টার। তারপরে আরেকটা 2s এর সঙ্গে 2s এর ওভারল্যাপ হয়ে কি হলো, সিগমা 2s সিগমা 2s স্টার। এবার 2p-র 3টে ঘর থাকে, 2p-র 3টে ঘর থাকে, এদিকেও কোনো একটা অরবিটাল আছে, মানে এলিমেন্ট আছে যার 2p আছে, তাহলে কি করলো, ওরা ওভারল্যাপ করেছে এই 2p-র সঙ্গে এই 2p। প্রথম যে আছে দেখো 14 ইলেকট্রনের ক্ষেত্রে কি ছিল, সিগমা 2s স্টারের পরে কি ছিল, পাই 2px, পাই 2py, দেখো এখানেও তাই আছে, সিগমা 2 স্টারের পরে পাই 2px, পাই 2py, তারপরে সিগমা 2pz, তারপরে আবার এদের অ্যান্টি বন্ডিং, তারপরে আবার সিগমা 2pz এর অ্যান্টি বন্ডিং। তো এই হচ্ছে টোটাল এনার্জি ডায়াগ্রামটা। এবার আমাকে যদি এখান থেকে কোনো কোশ্চেন দেয়, সাপোজ এখান থেকে আমাকে কিছু একটা ডায়াগ্রাম আঁকতে দিল, সাপোজ ধরো বোরনের ডায়াগ্রাম আঁকতে দিল, বোরন, সাপোজ ধরো বোরনের ডায়াগ্রাম আঁকতে দিল, বোরন, তাহলে বোরন কি হবে, B2 আছে বোরন, B2 তে কটা ইলেকট্রন থাকবে, বোরনের একটা বোরনের 5টা, দুটো বোরনের কটা থাকবে, 10টা ইলেকট্রন। তাহলে কিভাবে প্লেস করবো আমি, 1 2 3 4 5 6 7 8, দেখো এত অব্দি 8টা হয়ে গেল, তারপরে 9 আর 10 এইভাবে ক্রমে ক্রমে উঠবে। এবার দেখো এখান থেকে আমরা কি কি বার করতে পারি, এখান থেকে আমরা বার করতে পারি সবার প্রথমে হচ্ছে এটা বোরন, মানে B2 যেটা আছে সেটা ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক। দেখো লাস্ট কোথায় ঢুকেছে ইলেকট্রন গুলো, 2px আর 2py তে, এখানে কটা ঢুকেছে, সিঙ্গেল ঢুকেছে, সিঙ্গেল। হ্যাঁ, B2টা ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক আমরা বলতে পারবো, যেহেতু লাস্ট অরবিটে সিঙ্গেল করে ঢুকেছে, তাহলে এটা কি হবে, এটা হবে হচ্ছে গিয়ে প্যারাম্যাগনেটিক। মনে রাখবে, সিঙ্গেল ইলেকট্রন যদি থাকে শেষ অরবিটে সেটা কি হবে, প্যারাম্যাগনেটিক, মানে পরাশচুম্বকীয়, বাংলায় বলে পরাশচুম্বকীয়, প্যারাম্যাগনেটিক। তাহলে আমাদের B2টা কি হবে, প্যারাম্যাগনেটিক, কারণ 1 2 3 4 5 6 7 প্রত্যেকটা করে দুটো করে ঢুকবে। বা যেহেতু এখানে দুটো অরবিটাল আছে, হুন্ডের সূত্র খাটবে এখানে, প্রথমে এখানে তারপরে এখানে, তাহলে এখানে একটা করে আছে, তাহলে প্যারাম্যাগনেটিক। এবার যদি বন্ড অর্ডার বার করতে দেয়, বললো B2-র বন্ড অর্ডার কত, কিভাবে বার করবো, বন্ড অর্ডারের ফর্মুলা কি, বন্ড অর্ডারের ফর্মুলা হচ্ছে বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন বাই 2। বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং, বন্ড অর্ডার কি, বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং। দেখো এটা বন্ডে আছে, এটা তো স্টার নেই, এটা বন্ডে কটা আছে, দুটো ইলেকট্রন, এটা তো অ্যান্টি বন্ডিং আছে। আগে বন্ডিং গুলো গুনে নাও, এখানে দুটো বন্ডিং এ আছে, এখানে দুটো বন্ডিং এ আছে, আর এই দুটোও তো বন্ডিং এ আছে, কারণ এর মাথায় তো স্টার নেই। তাহলে টোটাল কটা বন্ডিং এ আছে, দুটো আর এদিকে 6টা, তাহলে এদিকে কটা হলো, 6টা বন্ডিং ইলেকট্রন। মাইনাস অ্যান্টি বন্ডিং এ কটা আছে, দেখো সিগমা 1 এর স্টারে দুটো আছে, সিগমা 2 এর স্টারে দুটো আছে, তাহলে কটা, 4টে। তাহলে কি হবে, 4 বাই কত 2, তাহলে কত, বন্ড অর্ডার কত, 1 হবে, বন্ড অর্ডার কত, 1 হবে। তাহলে B2-র মধ্যে B বন্ড B থাকে, যেহেতু বন্ড অর্ডারটা 1। এবং আরেকটা কথা মাথায় রাখবে, যে এইখানে B2টা স্টেবল না আনস্টেবল, মনে রাখবে, যদি বন্ডিং ইলেকট্রন অ্যান্টি বন্ডিং ইলেকট্রনের থেকে বেশি হয়, যদি বন্ডিং ইলেকট্রন অ্যান্টি বন্ডিং ইলেকট্রনের থেকে বেশি হয়, তাহলে কিন্তু স্টেবল হবে। তাহলে এখানে B2-র কি কনফিগারেশন পেলাম, B2 একটা প্যারাম্যাগনেটিক, এবং B2-র বন্ড অর্ডার 1, এবং B2 কিন্তু স্টেবল হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার ধরো সাপোজ তোমাকে আঁকতে দিল N2-র অরবিটাল পিকচার আঁকতে দিল, N2, তাহলে কিভাবে আঁকবে, N2 মানে কি, দুটো N আছে, এখানে একটা N এবং একটা N আছে, এর মধ্যে ট্রিপল বন্ড আছে, যে কিভাবে হয় সেটা আমরা সব দেখব। তাহলে এখানে দুটো নাইট্রোজেনের এলিমেন্ট ওভারল্যাপ করেছে। এবার দেখো একটা নাইট্রোজেনের কটা করে ইলেকট্রন থাকে, 1s2 2s2 2p কি 3, 3টে থাকে। তাহলে এরকম দুটো নাইট্রোজেন আছে, তাহলে আমরা ধরে নেব এদিকে একটা নাইট্রোজেন ধরবো, এদিকে একটা নাইট্রোজেন ধরবো। দেখো
নাইট্রোজেনে কটা ইলেকট্রন আছে টোটাল N2 তে? 14টা ইলেকট্রন। তাহলে কোন কনফিগারেশন হবে? ঠিক এই কনফিগারেশনে উঠবে। 14টা ইলেকট্রনের অরবিটাল পিকচার ঠিক এইভাবে হয়। চলো আমরা দেখি কিভাবে করব। দেখো সবার প্রথমে নাইট্রোজেনের কি আছে? 1s আছে, এই নাইট্রোজেনেরও 1s আছে। তাহলে এটা কি অরবিটাল? 1s, এটাও 1s অরবিটাল। তাহলে এদের মধ্যে একটা ওভারল্যাপ হবে। দেখো আমি আঁকছি। সবার প্রথমে এদের মধ্যে একটা ওভারল্যাপ হবে। যেহেতু এটা 1s অরবিটাল, তাহলে এটার নাম কি হবে? সিগমা 1s। এটা কি হবে? সিগমা 1s এর স্টার। এদিকে কি আছে? এদিকে আছে এনার্জি, এদিকে আছে এনার্জি। তাহলে দেখো এদিকেও নাইট্রোজেন এলিমেন্ট, এদিকেও নাইট্রোজেন। নাইট্রোজেনের প্রথম অরবিটালটা কি ছিল? 1s, এরও 1s। তাহলে এদের মধ্যে কি হয়েছে? ওভারল্যাপ হয়েছে। নিচে ফর্ম করেছে বন্ডিং, উপরে ফর্ম করেছে অ্যান্টি বন্ডিং। আচ্ছা 1s এ কটা করে ইলেকট্রন থাকে? 1s এ এরও আছে দুটো, এরও আছে দুটো। ঠিক আছে। এরপরে নাইট্রোজেনের কোন অরবিটাল আছে? 2s। চলো আমরা 2s আঁকবো এবার। দেখো 2x আছে, এরও 2s, এরও 2s, এটাও 2s, এটাও 2s। এবার এদের মধ্যে ওভারল্যাপ হবে। চলো এটা ওভারল্যাপ হয়েছে, ওভারল্যাপ হয়ে গেল। এটা হচ্ছে নাইট্রোজেনের 1s এর হলো, এটা 2s এর হলো। 2s এ কটা করে ইলেকট্রন আছে? দুটো করে। তাহলে এখানে দিদি দুটো করে, একটা দুটো, একটা দুটো। ঠিক আছে। এবার নাইট্রোজেনের কি শেষ? কি 2p, 2p আছে, 2p অরবিটাল ওভারল্যাপ হবে। এটা কি 2p, এটাও কি 2p। আচ্ছা 2pর ক্ষেত্রে দেখো যখন 14 ইলেকট্রন করবো তখন প্রথমে অরবিটাল কি আসবে? পাই 2px, পাই 2py, তারপরে আসবে সিগমা 2pz। তাহলে এখানে যেহেতু তিনটে ঘর আছে, তাহলে এখানে এইভাবে ভাঙবে। এখানে একটা থাকবে, আর উপরেও তাই হবে। উপরে কি হবে? তারপরে এখানে একটা থাকবে, আর এখানে কটা থাকবে? দুটো। দেখো প্রথমে এই জায়গাটা পাই 2px, পাই 2py, তারপরে সিগমা 2pz, তারপরে আবার পাই 2px, পাই 2px স্টার, তারপরে আবার সিগমা 2pz। তাই আঁকলাম আমরা। তাহলে এটার নাম কি হবে? পাই 2px, পাই পাই এদিকে হলো 2p, পাই 2py হলো, পাই 2px, পাই 2py। এটা কি হবে? সিগমা 2pz। এটা কি হবে? পাই 2px আর পাই 2py এর কি হবে? স্টার হবে, অ্যান্টি বন্ডিং। আর এটা কি হবে? লাস্টেরটা যেটা আছে এটা কি হবে? সিগমা 2pz এর স্টার। দেখো এই হচ্ছে টোটাল আমাদের নাইট্রোজেনের। এবার নাইট্রোজেনের কটা ইলেকট্রন? 14টা। চলো আমরা পূরণ করবো এবার। 1 2 3 4 5 6 7 8, এখানে এখানে দেখো 9 10 11 12 13 14। তাহলে এই হচ্ছে গিয়ে আমার নাইট্রোজেনের ইলেকট্রন বসালাম আমি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। দেখো লাস্ট অরবিট দুটো আছে, দুটো আছে, পেয়ার্ড আপ আছে। তাহলে নাইট্রোজেন কিন্তু আমার কি হবে? নাইট্রোজেন কিন্তু আমার ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক মানে হচ্ছে তিরস্চম্বক, যেহেতু শেষ অরবিটে দুটো ইলেকট্রন আছে। আচ্ছা ইলেকট্রন শেষ অরবিট কোথায় আছে? এটা সিগমা 2pz। এটাকে কি বলবো আমরা? হোমো। হোমো কাকে বলে? লাস্ট ইলেকট্রন যেখানে থাকে, হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে হোমোটা কোনটা? সিগমা 2pz, কারণ সিগমা 2pz এ দুটো ইলেকট্রন আছে। শেষ শেষ যেখানে ইলেকট্রন ঢুকবে সেটাকে বলবো হোমো। ওকে। সেকেন্ড চলো বন্ড অর্ডার দেখে নি। বন্ড অর্ডারটা কি হবে? সিম্পল ব্যাপার বন্ড অর্ডার। দেখো বন্ড অর্ডার মানে কি? বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন বাই কত? 2। দেখো বন্ডিং এ দুটো, যেগুলো স্টার ছাড়া সেগুলো বন্ডিং দুটো। এটা কি ছিল নাম? এটার নাম ছিল হচ্ছে সিগমা 2s, আর এটা কি হবে? সিগমা 2s এর স্টার। তাহলে বন্ডিং এ দুটো, এখানে দুটো, এখানে কটা? 6টা। এগুলো সব বন্ডিং এ রয়েছে, তাহলে কত হবে? 10টা। এই যে 2 4 আর 6 10টা। অ্যান্টি বন্ডিং এ দেখো এখানে দুটো, এই যে এখানে দুটো অ্যান্টি বন্ডিং এ রয়েছে, এখানে দুটো অ্যান্টি বন্ডিং এ রয়েছে, তাহলে কত হবে? 4 বাই 2, তাহলে কত? 6 বাই 2 3। তাহলে দেখো আমরা যেটা জানতাম নাইট্রোজেনের মধ্যে কটা বন্ড থাকে? 3টে, সেটা প্রমাণ হয়ে গেল। প্রমাণ হয়ে গেল। এবং আরেকটা কিছু, নাইট্রোজেন কি স্টেবল না আনস্টেবল? চলো দেখে নি। কটা বন্ডিং ইলেকট্রন আছে? 10টা। আর অ্যান্টি বন্ডিং কটা আছে? 4টে। তাহলে যেহেতু বন্ডিং ইলেকট্রন অ্যান্টি বন্ডিং এর থেকে বেশি আছে, তাহলে নাইট্রোজেন কিন্তু স্টেবল হবে। ওকে। তাহলে N2 এর ক্ষেত্রে বন্ড অর্ডার কত বেরোলো? 3। এইবার সাপোজ ধরো এখানে আমরা করছি, সাপোজ ধরো তোমাকে বললো N2 প্লাস এর ক্ষেত্রে। N2 প্লাস মানে কি? একটা ইলেকট্রন চলে গেছে, এখান থেকে একটা ইলেকট্রন চলে গেছে, মানে N2 তে 14টা ছিল, তাহলে N2 তে কটা হবে? 13। N2 প্লাসে 13টা। তাহলে এর বন্ড অর্ডার কত হবে দেখে নাও। দেখো আগে ছিল এখান থেকে একটা বেরিয়ে গেছে, এটা কি ছিল? বন্ডিং এ ছিল। আগে বন্ডিং এ কটা ছিল? 10টা। এখন বন্ডিং থেকে একটা বেরিয়ে গেছে, N2 প্লাসের ক্ষেত্রে কত হবে? 9টা। আর অ্যান্টি বন্ডিং কটা? 4টেই আছে। বাই 2 কত হয়ে যাবে? তাহলে 2.5 হয়ে যাবে। N2 প্লাসের ক্ষেত্রে কত হয়ে যাবে? 2.5 হয়ে যাবে।
ঠিক আছে। এবার সাপোজ যদি থাকতো N2 মিনস দুটো ইলেকট্রন এখানে একটা গেছে, এখানে একটা গেছে। N2 মিনস দুটো ইলেকট্রন এখানে গেছে, এখানে গেছে। এগুলো কিসে? সব অ্যান্টি বন্ডিং এগুলো। তাহলে অ্যান্টি বন্ডিং এ আগে কটা ছিল? 4টে। এখন আরো কটা যাচ্ছে যদি N2 হয়? আর 6টা হয়ে যাবে। তাহলে বন্ড অর্ডার কত হবে? তাহলে বন্ড অর্ডার হবে, আগে ছিল 10টা, এত অবধি 10টা ছিল, এখানে আরো দুটো ঢুকেছে, তাহলে কত হবে? 6/2 কত চলে আসবে? তাহলে এদিক থেকে 4 আর এদিক থেকে 2 চলে আসবে, তোমার 2 হবে। দেখো বন্ড অর্ডার 2 চলে আসবে। যদি N2 করি তাহলে এত অবধি তো N2 ছিল, 2 করলে দুটো ইলেকট্রন এখানে যাবে, এখানে যাবে। এগুলো কোথায়? অ্যান্টি বন্ডিং। আগে অ্যান্টি বন্ডিং কটা ইলেকট্রন ছিল? 4টে, এখন কটা হবে? 10টা। বন্ডিং মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন বাই 2, তাহলে 10/6 4/2 2। তাহলে N2 এর ক্ষেত্রে কিন্তু বন্ড অর্ডারটা 2 হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে কিন্তু আমরা করতে পারবো। আবার N2 যখন আমাদের N2 হবে তখন এখান থেকে একটা ইলেকট্রন চলে যেত, তাহলে এটা কি হয়ে যেত? ছিল ডায়াম্যাগনেটিক, N2 এর ক্ষেত্রে কি হয়ে যাবে? প্যারাম্যাগনেটিক। আবার যখন N2 হবে তখন এখানে সিঙ্গেল ইলেকট্রন ঢুকছে, তখন সেটা কি হয়ে যাবে? একইভাবে কি হয়ে যাবে? প্যারাম্যাগনেটিক। এখানে যদি দুটো ছিল পেয়ার থাকা, এটা কি ছিল? ডায়াম্যাগনেটিক। কিন্তু এখান থেকে যদি একটা বেরিয়ে যায় তাহলে কি হয়ে যাবে? এটা প্যারাম্যাগনেটিক হয়ে যাবে। সিম্পল। যে কোনো 14টা ইলেকট্রনের মধ্যে যে কোনো কিছু আমরা এইভাবে বার করে ফেলতে পারবো, কোনো ব্যাপার নয়। একটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, যে আমরা ছোটবেলায় পড়তাম He2 এক্সিস্ট করে না, এটা এক্সিস্ট করছে না কেন? যদি এটাকে আমরা হোমো দিয়ে কনসেপ্ট দিয়ে বলি, He2 মানে কি? দুটো হিলিয়াম আছে, তো দেখো একটা হিলিয়াম আমরা এখানে নিচ্ছি, একটা হিলিয়ামকে আমরা এখানে নিচ্ছি। হিলিয়ামের কটা করে ইলেকট্রন? হিলিয়ামের হচ্ছে 1s2, দুটো করে ইলেকট্রন। তাহলে এর একটা 1s অরবিটাল আছে, এর একটা 1s অরবিটাল আছে, এটা 1s, এটা এর 1s। তাহলে এদের মধ্যে আমরা কি করব? বন্ডিং করছি। আমরা এর আণবিক কক্ষক বানালাম। এটা কি হবে? 1s এর যেহেতু এখানে 1s এ কটা আছে? দুটো, এখানেও 1s এ কটা আছে? দুটো। তো এখানে কি হবে? সিগমা 1s, আর এটা কি হবে? সিগমা 1s এর স্টার। তাহলে এখানে কটা ইলেকট্রন আছে টোটাল? এখানে টোটাল ইলেকট্রন আছে 4টে। এর দুটো, তাহলে 4টে ইলেকট্রন দিয়ে দিই এখানে। 1 2 3 4 হয়ে গেল। আর তো ইলেকট্রন নেই। হিলিয়াম 2 মানে কি? হিলিয়াম 2 মানে দুটো করে 4টে ইলেকট্রন আছে। তাহলে দেখো এর বন্ড অর্ডার কত হবে? বন্ড অর্ডার মানে কি? বন্ডিং ইলেকট্রন। বন্ডিং এ কটা আছে? দুটো। মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন মানে কত? দুটো বাই কত? 2। তাহলে কত? 0। তাহলে দেখো হিলিয়ামের মধ্যে বন্ড অর্ডারই নেই কোনো। তাহলে হিলিয়াম 2 এক্সিস্ট করবে কিভাবে? তাই কিন্তু হিলিয়াম 2 এক্সিস্ট করতে পারে না। সিম্পল লজিক্যাল কোশ্চেন এটা। এই জিনিসটি মাথায় রাখবে। এখানে কি? বন্ডিং ইলেকট্রন যদি অ্যান্টি বন্ডিং এর থেকে বেশি হয় তাহলে অণুটি স্থায়ী হবে। আচ্ছা, বন্ডিং ইলেকট্রন যদি অ্যান্টি বন্ডিং এর কম হয় তাহলে অণুটি অস্থায়ী হবে। আবার কখনো যদি বন্ডিং ইলেকট্রন অ্যান্টি বন্ডিং এর সমান হয়ে যায়, মানে বন্ডিং এ যে কটা ইলেকট্রন অ্যান্টি বন্ডিং এর সে কটা ইলেকট্রন, তাকেও কিন্তু অণুটি অস্থায়ী হয়ে যাবে। আর বন্ড অর্ডার কিভাবে বার করছি? বন্ড অর্ডার মানে হচ্ছে বন্ডিং ইলেকট্রন নাম্বার, মানে বন্ডিং এ কতগুলো ইলেকট্রন আছে মাইনাস অ্যান্টি বন্ডিং এ কতগুলো ইলেকট্রন আছে বাই 2। সেভাবে আমরা বন্ড অর্ডার বার করে ফেলতে পারছি। আচ্ছা, এবার আমরা যেটা দেখবো 14 ইলেকট্রনের বেশি, মোর দেন 14 ইলেকট্রনের ক্ষেত্রে কিভাবে ইলেকট্রনিক কনফিগারেশনটা হচ্ছে। কার ক্ষেত্রে আছে? O2 F2 Ne2। দেখো এদের ডায়াগ্রামটা শুধু π2px π2p এর আগে একটা সিগমা 2pz আছে। তাহলে এখানে ডিফারেন্স কি? এটার সঙ্গে এটা ডিফারেন্স কি? এখানে সিগমা 2s স্টারের পরে π2px π2p হচ্ছিল, কিন্তু এখানে আগে সিগমা 2pz আসছে, তারপরে এইটা, তারপরে আবার এটার অ্যান্টি বন্ডিং, তারপরে আবার শেষে এটা। দেখো যেই রুলটা অনুযায়ী আছে সেই অনুযায়ী যদি আমি পিকচারটাকে ড্র করি তাহলে আমার পিকচারটা ঠিক এরকম আসবে। প্রথমে 1s, যেমন আগে যে O2 F2 Ne2 এর ক্ষেত্রে প্রথমে 1s এর বন্ডিং অ্যান্টি বন্ডিং, 2s এর বন্ডিং অ্যান্টি বন্ডিং। তারপরে দেখো আগে এই জায়গাটা π2px π2py ছিল। এবার দেখো এনার্জি ডায়াগ্রামে কি আছে? সিগমা 2pz আগে আছে, তো সিগমা 2pz, তারপরে π2px π2py স্টার, তারপরে আবার π2py π2py অ্যান্টি বন্ডিং, তারপরে আবার তার সিগমা 2pz এর অ্যান্টি বন্ডিং চলে আসছে। সিম্পল। সাপোজ ধরো আমি এখানে এই ডায়াগ্রামটা আছে, আমি O2 করব, আমি O2টাকে নিচ্ছি। O2, ঠিক আছে, চলো আমরা O2টাকে করি। এর মধ্যে O2-র কটা ইলেকট্রন হচ্ছে? 8 + 8, এক একটা অক্সিজেনের তো 8টা করে, তাহলে 16টা ইলেকট্রন। চলো আমরা প্লেস করবো 16টা ইলেকট্রন। একটা দুটো হয়ে গেল, এখানে 4টে, 5টা 6টা 7টা 8টা। এখানে তুমি দিতে পারো দুটো করে ইলেকট্রন, 1s তো দুটো করেই থাকে, কারণ অক্সিজেনের কটা থাকে? 1s2 2s2 2p কি 4। তাহলে এখান থেকে দুটো করে এসছে তো অবশ্যই, কারণ এখানে একটা অক্সিজেন আছে, এখানে একটা অক্সিজেন আছে, দুজন মিলে তো এই বন্ডিংটা বানিয়েছে না। তাহলে এত অব্দি কত হলো? 8টা চলে গেল। এবার এখানে কত হবে? 9 10। দেখো 16টার মধ্যে 10টা কিন্তু হয়ে গেল। এবার কি? 11 12 13 14, এত অব্দি 14 কমপ্লিট। এবার কি? 15 এই 16। তাহলে শেষ কোথায় গেছে? π2px π2py তে। তাহলে এটা কি? হোমো হবে। এবং দেখো শেষে একটা একটা করে আছে, তাহলে এটা কি হবে? এটা কিন্তু আমার প্যারাম্যাগনেটিক হয়ে যাবে, প্যারাম্যাগনেটিক।
প্যারাম্যাগনেটিক মানে পরাচুম্বকীয়। ওকে, চলো বন্ড অর্ডারটা দেখে নিই। বন্ড অর্ডারটা কি হবে? বন্ড অর্ডার কার বার করছি আমরা? অক্সিজেনের বন্ড অর্ডার। দেখো ফর্মুলা কি? বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন। আগে দেখো বন্ডিং কটা আছে? দুটো, চারটে, এদিকে কটা? 10টা, 10টা। মাইনাস অ্যান্টি বন্ডিং কটা আছে? দেখো দুটো, এখানে কটা আছে? দুটো, এখানে কটা আছে? দুটো, মানে কটা? 6টা। বাই কত? 2, তাহলে কত হবে? 2। অক্সিজেনের মধ্যে কি বন্ড থাকে? অক্সিজেন আর অক্সিজেনের মধ্যে ডবল বন্ডই থাকে, তাহলে প্রমাণ হয়ে গেল। এবং এটা কি হবে? স্টেবল না আনস্টেবল? O2 স্টেবল না আনস্টেবল দেখিনি। তাহলে বন্ডিং ইলেকট্রন কটা আছে? 10টা। অ্যান্টি বন্ডিং কটা আছে? 6টা। অবশ্যই বন্ডিং ইলেকট্রনটা বেশি আছে, তাহলে O2 কিন্তু স্টেবল হবে। এবার একইভাবে যদি আমি এখানে করতাম O2 মাইনাস, যদি O2 মাইনাস করতাম তাহলে কি হতো? এখানে আরেকটা ইলেকট্রন আসতো, এখানে আরেকটা ইলেকট্রন আসতো, তাহলে সেক্ষেত্রে কি হতো? বন্ড অর্ডারটা, চলো বন্ড অর্ডারটা দেখে নিই। যদি আমরা O2 মাইনাস করতাম, এত অব্দি তো O2 আছে, O2 মাইনাস করলে এখানে একটা ইলেকট্রন ঢুকবে, তাহলে কত হয়ে যাবে? বন্ডিং ইলেকট্রন কটা ছিল? 10টা। বন্ডিং ইলেকট্রন তো 10টাই থাকবে, চেঞ্জ হবে না। আর অ্যান্টি বন্ডিং এ কটা ছিল? 6টা। এখানে এবার একটা ঢুকছে, O2 মাইনাস একটা ঢুকছে, তাহলে কি হবে? 7টা। বাই কত হবে? 2, তাহলে কত হবে? 1.5 হয়ে যাবে। O2 মাইনাসের ক্ষেত্রে বন্ডটা 1.5 হয়ে যাবে। আর যদি O2 2 মাইনাস থাকতো তাহলে এটা কি হবে? এটা কিন্তু তখন দেখো তখনও প্যারাম্যাগনেটিক থাকবে এটা। তাহলে এখানে দুটো, এখানে একটা, প্যারাম্যাগনেটিক। পুরোটাকে পেয়ার্ড হতে হবে। O2 মাইনাসের ক্ষেত্রে কি? এখানে একটা ঢুকেছে, তা সত্ত্বেও তো 3টে আছে অযুগ্ম ইলেকট্রন, তাহলে এটা কি? প্যারাই থাকবে, প্যারাই থাকবে। আর O2 2 মাইনাস হলে কি হবে? এখানে একটা ঢুকবে, এখানে একটা ঢুকবে, তাহলে তখন কি হবে? বন্ডিং ইলেকট্রন 10টা ছিল, 10টাই আছে। আর অ্যান্টি বন্ডিং ইলেকট্রন কটা হয়ে যাবে? 8টা, কারণ এত অব্দি অ্যান্টি বন্ডিং কটা ছিল? 6টা। এবার এখানে একটা ঢুকছে, এখানে একটা ঢুকছে, মানে O2 2 মাইনাস, তাহলে 8টা হয়ে যাবে বাই 2, তাহলে এখানে কত হবে? 1 হয়ে যাবে। ঠিক আছে, বন্ডের কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। এবং তখন কি হয়ে যাবে? এটা ডায়াম্যাগনেটিক হয়ে যাবে, তখন এটা ডায়াম্যাগনেটিক হয়ে যাবে, কারণ এখানে একটা, এখানে একটা, দুটোই পেয়ার্ড হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা 14 ইলেকট্রনের বেশি মলিকিউলসের কনফিগারেশন করতে পারবো। তো কিছু হেটেরোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকিউলের ক্ষেত্রে কার্বন মনোক্সাইড, দেখো কার্বন আর অক্সিজেন এদের মধ্যে কিন্তু ডিফারেন্ট হয়ে গেল। এতক্ষণ আমরা যা করছিলাম একটা এনের সঙ্গে আরেকটা এন, একটা বোরনের সঙ্গে আরেকটা বোরন, একটা এনের সঙ্গে একটা ও এর সঙ্গে আরেকটা ও, বাট এখানে কার্বন আর অক্সিজেনের কিন্তু এনার্জি অনেক ডিফারেন্ট থাকে। এদিকে এনার্জি তো রয়েছেই, এদিকে তো এনার্জি আছেই। তাহলে দেখো একটা জিনিস, দেখো এনার্জি কার বেশি? অ্যান্টি বন্ডিং এর, সেই জন্য এটা আনস্টেবল হয়। আর বন্ডিং এনার্জি তো লো, তাই এটা স্টেবল হয়। তাহলে দেখো কার্বন আর অক্সিজেনের মধ্যে যখন তুমি ওভারল্যাপ করছো, কার্বনের কিন্তু আর অক্সিজেনের কিন্তু ডিফারেন্স আছে। কার্বন অক্সিজেনের কিন্তু ডিফারেন্স আছে অরবিটালের দিক থেকে, এনার্জির দিক থেকে। সেই জন্য কার্বনটাকে একদিকে দেখো 1sটাকে এখানে রাখা, আর অক্সিজেনের 1sটাকে এদিকে রাখা, কারণ এদের এনার্জির মিসম্যাচ হচ্ছে। তা সত্ত্বেও আমরা এই 1s এর সঙ্গে এই 1s এর একটা অরবিটালের একটা ওভারল্যাপ করছি। দেখো 1s তো ওভারল্যাপ হয়ে গেল, কিন্তু এইখানে মুশকিল হবে। দেখো এইখানে কার্বনের 2sটা এখানে আছে, অক্সিজেনের 2sটা এখানে আছে। তো এদের বন্ডিং এখানে হয়েছে, কিন্তু অ্যান্টি বন্ডিং এই জায়গাটা হয়েছে। দেখো এখানে সিগমা 2s, এখানে সিগমা 2s স্টার। আর সেকেন্ড ফেজে যে কার্বনের যে দুটো পি আছে না, দুটো পি, কার্বনের কটা ইলেকট্রন হয়? কার্বনের তো 6টা ইলেকট্রন হয়, 1s2, 2s2, 2p2। দেখো এখানে দুটো ছিল, এখানে দুটো, এখানে দুটো। আর অক্সিজেনের কত? 1s2, 2s2, 2p4। সিম্পল। দেখো এই 2s এর সঙ্গে 2s এর যে ওভারল্যাপ হয়েছে, সেখানে এখানে সিগমা 2s হয়েছে বন্ডিং, আর এখানে অ্যান্টি বন্ডিং হয়েছে। আর আরেকটা কার্বনের যে 2p ছিল আর অক্সিজেনের যে 2p ছিল, তার মধ্যে যে ওভারল্যাপ হয়েছে, তার জন্য কিন্তু দেখো এর মধ্যে ঢুকে গেছে। যেহেতু এনার্জি ডিফারেন্ট হচ্ছে এখানে, একটা কার্বন আর অক্সিজেন তো সেম মলিকিউল নয়, এনার্জি ডিফারেন্স হচ্ছে। দেখো তাদের ফলে কি হয়েছে, তার এইখানে বন্ডিং, দুটো বন্ডিং, এই বন্ডিং পোর্শনটা ঢুকে গেছে। 2p আর এই 2p যে বন্ডিং পোর্শন, সিগমা 2pz, পাই 2px, পাই 2py, তাদের বন্ডিং পোর্শনটা এর মধ্যে ঢুকে গেছে। তারপরে অ্যান্টি বন্ডিংটা তো মাথায় আছে। তাহলে দেখো এই হচ্ছে কার্বন মনোক্সাইড। এটা খুব ইম্পর্টেন্ট, একটা ভালো করে দেখে নাও তোমরা, এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবে বোঝার জন্য ছবিটা। ওকে, দেখো যেহেতু এনার্জি ডিফারেন্স আছে একটা, তাই জন্য 2s এর ওভারল্যাপের মধ্যেই কিন্তু 2p এর ওভারল্যাপগুলো ঢুকে গেছে, মানে 2p বন্ডিংগুলো ঢুকে গেছে। আচ্ছা, একইভাবে আমরা এখানে কি বন্ড অর্ডারটা বার করেছি, তাই দেখে নাও। এখানে দুটো বন্ডিং, এখানে দুটো বন্ডিং, বন্ডিং ইলেকট্রন দুটো, চারটে, এটা কত? 6টা। তারপরে কটা হলো? 9টা, 10টা হয়ে গেল। এটা তো অ্যান্টি বন্ডিংয়ে পড়ে গেছে, তাহলে দেখো 10 আছে বন্ডিংয়ে। আর অ্যান্টি বন্ডিং কটা আছে? এখানে দুটো বন্ডিং, আর এখানে দুটো অ্যান্টি বন্ডিং। এই যে অ্যান্টি বন্ডিং আর অ্যান্টি বন্ডিং, তাহলে এটা কত হলো? 4টে হয়ে গেল। তাহলে কত? 2, 3 হয়ে যাবে। আর এখানে হোমো কোনটা? হোমোটা হচ্ছে সিগমা 2s স্টার, কেন শেষ ইলেকট্রন এখানে ঢুকেছে। শেষ ইলেকট্রন যেখানে যাবে সেটা হচ্ছে হোমো, হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল, এবং এটা পেয়ার্ড আপ আছে, তাই এটা কিন্তু ডায়াম্যাগনেটিক হবে এবং বন্ড অর্ডার কত হবে?
3 হচ্ছে। কার্বন আর অক্সিজেনের মধ্যে বন্ড অর্ডারটা 3 হয়, একটা প্লাস থাকে, এখানে রেজোনেন্স ব্যাপারটা আছে। একইভাবে দেখো হেটেরোনিউক্লিয়ার ডায়াটমিক নাইট্রিক অক্সাইডের ক্ষেত্রে NO আছে, নাইট্রিক অক্সাইডের ক্ষেত্রে নাইট্রোজেন অক্সিজেন। দেখো ওখানে কার্বন আর অক্সিজেন ছিল, ওখানে এনার্জি ডিফারেন্সটা বেশি ছিল। কার্বন আর অক্সিজেনের মধ্যে 2টি ইলেকট্রনের ডিফারেন্স আছে, আর নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে 1টি ইলেকট্রনের ডিফারেন্ট। তাই এক্ষেত্রে কিন্তু আগের মতো আর হবে না। মনে রাখবে এনার্জি ডিফারেন্স যত বাড়বে তাদের কিন্তু বন্ডিং এর ক্ষেত্রেও কিন্তু তার প্রভাব পড়বে। এখানে নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে 1টি ইলেকট্রন ডিফারেন্ট, তো এদের ক্ষেত্রে কিন্তু দেখো বন্ডিংটা এই 1sটা এখানে, এর 1sটা এখানে বন্ডিং হলো। 2s এর অ্যান্টি বন্ডিংও হলো। 2p যেভাবে হয় দেখো এখানে কটা আছে, NO মিনস 15টা ইলেকট্রন, NO। নাইট্রোজেনের 7টা, অক্সিজেনের কটা, 8টা, 15টা ইলেকট্রন, 14 বেশি। তাহলে কিন্তু ওই জন্য নিচে সিগমা 2p চলে এসছে। তারপরে এটা 14 বেশি হলো, নিচে সিগমা 2p আসে, তারপরে এটা। তাহলে দেখো NO আছে, সর্বপ্রথমে NO 15টা ইলেকট্রন, দুটো এখানে, 2 4 6 8 9 10 11 12 13 14 15। শেষ ইলেকট্রন এখানে এসছে অবভিয়াসলি N2, তাহলে এখানে NO কি হবে, NO কি হবে, প্যারাম্যাগনেটিক হবে, কারণ এখানে শেষ ইলেকট্রন এখানে এসছে। চলো বন্ড অর্ডারটা দেখে নিই আমরা। NOর ক্ষেত্রে বন্ড অর্ডারটা কত হবে, দেখো বন্ডিং ইলেকট্রন কটা আছে, 2টো, 4টে, 6টা, 10টা। আর অ্যান্টি বন্ডিং কটা আছে, 2টো, 4টে, 5টা। তাহলে দেখো 10 - 5/2 আড়াই। এবং এটা শেষ ইলেকট্রনটা একটা আছে, তাই এটা কি হবে, শেষ ইলেকট্রন একটা আছে, তাই এটা কি হবে, প্যারাম্যাগনেটিক হয়ে যাবে, সিম্পল প্যারাম্যাগনেটিক। তাহলে NOর ক্ষেত্রে বন্ড অর্ডার কত হচ্ছে 2.5, এবং এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক, কারণ শেষে একটা আছে। এবং হোমো এটা কি হবে, যেহেতু একটা ইলেকট্রন, দেখো শেষ অরবিটালে একটা ইলেকট্রন আছে, দুটো থাকলে সেটাকে আমরা হোমো বলবো, মানে শেষ ইলেকট্রনকে হোমো। কিন্তু যদি একটা থাকে সেটা একই সঙ্গে হোমো হবে, হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল, এবং আরেকটা জিনিসও হবে সোমো। সোমো মিনস সিঙ্গেল অকুপাইড। দেখো দুটো থাকলে তো পেয়ার্ড হয়, দুটো থাকলে ডাইরেক্ট সেটাকে আমরা হোমো বলি। শেষ ইলেকট্রন যে অরবিটালে থাকবে সেটাকে আমরা হোমো বলবো, কিন্তু যেহেতু এখানে একটা আছে শেষে, তাই সেটাকে আমরা হোমোও বলবো, সোমোও বলবো। সোমো মিনস সিঙ্গেল অকুপাইড, মানে একটা ইলেকট্রন আছে, সোমো। আচ্ছা, এবার সেম ডায়াগ্রামে যদি NO প্লাস হতো, NO প্লাস মানে এখান থেকে একটা বেরিয়ে গেছে, এত অব্দি NO ছিল, NO প্লাস মানে এখান থেকে বেরিয়ে গেছে, তাহলে দেখো একটা অ্যান্টি বন্ডিং কমে গেছে। তাহলে তার বন্ড অর্ডার বার করি, 10 - 4 3 হবে। এটা দেখো এখান থেকে যদি চলে যায় তাহলে সব পেয়ার্ড আপ হয়ে গেছে, তাহলে এটা কি হয়ে যাবে, ডায়াম্যাগনেটিক। আর যদি NO মাইনাস হয়, NO মাইনাস মানে কি, এখানে একটা ঢুকেছে, এত অব্দি তো NO ছিল, এখানে একটা ঢুকবে, তাহলে কি হবে, অ্যান্টি বন্ডিং এ ঢুকছে। তাহলে দেখো 10 - 6/2, তাহলে কত হবে, 2। তাহলে এটাও কি সিঙ্গেল সিঙ্গেল হয়ে গেল, প্যারাম্যাগনেটিক হয়ে যাবে। দেখো তোমাদের জন্য এটা স্ক্রিনশট যাতে নিতে পারো তার জন্য দিয়ে দিচ্ছি, স্ক্রিনশট তুলে নেবে। খুবই সিম্পল জিনিসটি, ওকে। যদি এখান থেকে কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে বলবে। আশা করি সবাই বুঝতে পেরেছো।